ধরুন কালকে শেখ হাসিনা ঘোষণা দিলেন উনি কালকেই চলে যাবেন, আপনারাও কি সেই পথেই আছেন? আপনারাও সেই পথেই হাঁটবেন? আপনারাও বাংলাদেশে গিয়ে প্রয়োজনে কারাবরণ করবেন? আমরা একসাথেই যাবো ইনশাল্লাহ। নেত্রী যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাও। হোয়াট মাইট হ্যাপেন, উই ডোন্ট কেয়ার। যাই ঘটুক না কেন, 75-এর পরও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল এবং আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। সুতরাং আওয়ামী লীগের আপনার পথ চলায় এরকম নিষিদ্ধ বহুবার হয়েছে এবং সেই নিষেধাজ্ঞা উঠেও গেছে। এখনো জনগণ যেই দলকে সমর্থন করে ব্যাপকভাবে, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রয়টার্স রিপোর্ট অনুযায়ী আরো 8-9 মাস আগে রয়টার্স রিপোর্ট করেছিল যে আওয়ামী লীগকে 50% মানুষ সমর্থন করে, আর জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট 85-90%। সুতরাং এই যখন একটি দলের প্রতি সমর্থন, সেটিকে নিষিদ্ধ ওই কাগজে নিষিদ্ধ করে রেখে কোনো লাভ হবে না। তো ওই নিষিদ্ধ করে তো আমাদের মিছিল ঠেকাতে পারছে না। আমি এই প্রশ্নটি এখনই করছিলাম আপনাকে, যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের মিছিল বাড়ছে, সাধারণ মানুষ এতে অংশ নিচ্ছে এবং মানে যুক্ত হচ্ছে। আপনারা কোনো বড় পরিসরে আন্দোলনের কথা ভাবছেন? কারণ আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী সামনে। দেখুন, আমাদের আন্দোলনের নানা কৌশল আছে, সব কৌশল আমি এখানে বলতেও চাই না। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নিষিদ্ধ করা যায় না, সেটা নিশ্চয়ই সরকার বুঝেছে। আমরা আশা করেছিলাম সত্যিকার অর্থে যে ডক্টর ইউনূসের যে আপনার শাসন ব্যবস্থা, সেটিকে অনুকরণ করবে না বিএনপি। কারণ এক পাশে একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলো, আমরা আশা করেছিলাম অন্তত একটি রাজনৈতিক দল সরকার গঠন করেছে, রাজনীতিবিদদের দেশের প্রতি এবং মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা ডক্টর ইউনূস যে অগণতান্ত্রিক ফ্যাসিবাদী যে কাজগুলো করেছিল সেগুলোকে অ্যাপ্রুভ করবে না। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেটি ঘটেনি। তারা অনেক কিছু অ্যাপ্রুভ করেনি, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে আপনার আদেশটি ছিল সেটিকে আইনে রূপান্তরিত করেছে। এতেই প্রমাণিত হয় যে বিএনপি আওয়ামী লীগকে প্রচন্ড ভয় পাচ্ছে। আপনি এই মুহূর্তে বললেন যে সংসদে খুবই অর্বাচীন মানে আলাপ হয় এবং মানে মুতা বিয়ে, তারপরে ধরুন 1981 সালে জন্ম নেওয়া এমপি নিজেকে শহীদের সন্তান বলে দাবি করছেন, পরে জানা গেল যে তার পিতা জীবিত। এরকম হাস্যকর অনেক বিষয় আলোচনা হচ্ছে, কিন্তু ধরুন মানে আজ পর্যন্ত হামে 670 জন মানে 70 জন শিশু, মানে 70টি শিশু মারা গেছে। এখনো পর্যন্ত হামকে মহামারী ঘোষণা করা হয়নি, হাম নিয়ে আলোচনা হচ্ছে না। সবচেয়ে বড় কথা, এর জন্য যারা দায়ী ইউনূস সরকার এবং ইউনূস সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত আদালত নিচ্ছে না। দেখুন, অথচ আপনাদেরকে হত্যা মামলায় আপনার আসামি। হ্যাঁ, হত্যা মামলায় আসামি না, আমার বিরুদ্ধে তো 250 মামলার মধ্যে মনে হয় 220-30টা হত্যা মামলা। যখন বিদেশে ছিলাম তখনও হত্যা মামলা। আমি তো ফরেন মিনিস্টার ছিলাম। আমি আপনার আগস্টের 3 তারিখ সন্ধ্যাবেলায় দেশে গেছি। তার আগের প্রায় 7-8 দিন আমি বিদেশে ছিলাম, তার আগেও ছিলাম। আমি যখন বিদেশ ছিলাম তখনও বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোতেও আমি আসামি। তো আমি কেন, দেখুন রেহানা আপার মেয়েরা তারা বিদেশে, তারা দেশে যায়ই নাই, আমি তো আসা যাওয়ার মধ্যে ছিলাম, তাদের বিরুদ্ধে মামলা। সজীব ওয়াজেদ জয় যায়ই নেই। আপনার সামনে যিনি বসে আছেন তার নামেও 6-7টা মামলা আছে, শহীদ বলুন, আপনার বিরুদ্ধেও মামলা। এবং এই যে সাংবাদিকদের নির্যাতন, আপনি যে বললেন শাহ আলম প্রতিমন্ত্রী শাহ আলম সাহেবের বিরুদ্ধে যিনি আপনার নিউজ করেছে তার বিরুদ্ধে মামলা দেওয়া, সাংবাদিক নির্যাতন যেভাবে বাংলাদেশে হচ্ছে, আফ্রিকার জঙ্গলও এইভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে না। সাংবাদিকদের মধ্যে মোজাম্মেল বাবু ক্যান্সারের রোগী, এবং আপনার শ্যামল দত্ত নানা আপনার শারীরিক জটিলতা রোগ আছে। তারপর আপনার ফারজানা রূপা এবং শাকিল, তারাও প্রচন্ড অসুস্থ। তাদের একটা বাচ্চা, সে মা বাবা ছাড়া, মানবিকতাও তো দেখাচ্ছে না। আগামী 2-3 মাসের মধ্যে দেশে যদি সুষ্ঠু ভোট হয় এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়,
তাহলে দেখতো 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর যে ধস নামানো বিজয় হয়েছিল, জননেত্রী শেখ হাসিনারও একই ধরনের বিজয় হবে। এই কারণেই তো ভয় পায়, এই কারণেই তো নিষিদ্ধ করে রেখেছে এবং নিষেধাজ্ঞা তুলতে ভয় পায়। আগে বাংলাদেশ ছিল আপনার একটা সম্ভাবনাময় দেশ, আজকে বাংলাদেশ হচ্ছে সংঘাতময় একটি দেশ। আজকে বাংলাদেশ হচ্ছে একটা এমন একটা দেশ যেটার সাথে আফগানিস্তানের তুলনা করা হয়। সুতরাং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে একটা রাজনৈতিক মতৈক্য দরকার, মতানৈক্য নয়, একটা রাজনৈতিক মতৈক্য দরকার। সেই কাজটা আমরা এই তারেক রহমান, তারা কিন্তু তাদের একটা সুযোগ ছিল, কিন্তু তারা সেই সুযোগ না নিয়ে বরং তারা ডক্টর ইউনূস যে পথে হেঁটেছিলেন সেই পথেই হাঁটছে। ধরুন কালকে শেখ হাসিনা ঘোষণা দিলেন উনি কালকেই চলে যাবেন, আপনারাও কি সেই পথেই আছেন? আপনারাও সেই পথেই হাঁটবেন? আপনারাও বাংলাদেশে গিয়ে প্রয়োজনে কারাবরণ করবেন? আমরা একসাথেই যাবো ইনশাআল্লাহ। নেত্রী যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাও। হোয়াট মাইট হ্যাপেন, উই ডোন্ট কেয়ার। যাই ঘটুক না কেন, উই ডোন্ট কেয়ার। আজকেও বলতে গেলে আরো একটা সাবজেক্ট চলে আসছে সবার সামনে, সেটা হলো শেখ হাসিনার ঘোষণা যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরছেন। তো আমি ভেবেছিলাম যে আজকেও এটা ড্রপ করব, ড্রপ করে শেখ হাসিনার ঘোষণার বিষয়টা এবং আরো কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশন গুলো নিয়ে একটু বিশ্লেষণ করে কথা বলা যায় কিনা এটা ভেবেছিলাম। পরবর্তী ভাবলাম না, আপনাদেরকে কথা দিয়ে ফেলছি যে এই সাবজেক্টটাতেই কথা বলবো, এটাও বলবো, আর চেষ্টা করবো যে আজকে কোনো একটা সময় ধরেন 10টা 10:30টার দিকে আবার একবার লাইভে এসে শেখ হাসিনা যে সর্বশেষ যে ঘোষণা দিয়েছেন এবং আরো কিছু তথ্য আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবেন 10:30, আশা করি 10:30টার মধ্যে পারবো। আমি এটা শেষ করেই আমি ওইটা নিয়ে গুছিয়ে তারপর আপনাদের সামনে আসবো। যাই হোক, আজকের সাবজেক্টে চলে আসি। দেখেন, এই সাবজেক্টটা বহুল চর্চিত একটা সাবজেক্ট, বহু চর্চা হয়েছে, বহু বিজ্ঞজন কথা বলেছেন, বহু পুস্তক লেখা হয়েছে। মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে যখন পুস্তক লেখা হয়েছে তখন বেশি উপকৃত আসছে বিভিন্ন। সর্বশেষ একে খন্দকার একটা পুস্তক লিখেছিলেন, সেই পুস্তকের মধ্যেও উনি এই বিষয়টা উঠিয়ে এনেছিলেন যে জিয়াউর রহমান নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছিলেন, একবার প্রফেশনাল প্রেসিডেন্ট হিসেবে। যদিও আসলে প্রফেশনাল প্রেসিডেন্ট হিসেবে জিয়া নিজেকে কখনোই ঘোষণা দেন নাই, তিনি নিজেকে যেটা ঘোষণা প্রফেশনাল কমান্ডার ইন চিফ হিসাবে ঘোষণা দিয়েছেন, কমান্ডার ইন চিফ। কেউ কেউ বলে প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেটর অফ দি নিউ রিপাবলিক, এরকম ঘোষণা দিয়েছিলেন। তো ওনার যে ঘোষণাগুলো উনি দিয়েছিলেন তিনটার মোটামুটি একটা অস্তিত্ব পাওয়া যায় বিভিন্ন জনের মুখে, শামসুল মোমিন চৌধুরী, একে খন্দকার, জিয়াউর রহমানের নিজের মুখে, এবং বাংলাদেশের বিভিন্ন দলিল পত্রের মধ্যে যেই বা বইগুলিতে যে জিনিসগুলো উদ্ধৃত হয়, যেমন মইদুল হাসানের বইতেও একটা উদ্ধৃতি আছে, সেটাতেও আছে। তো এরকম বহু জায়গায় এরকম বিভিন্ন জিয়াউর রহমানের মিনিমাম ঘোষণার উনি তিনটা ঘোষণার মোটামুটি অস্তিত্ব পাওয়া যায়। কেউ শুনেছেন, কেউ মানে একেবারে ওনারা দেখেছেন লিখিত ফর্মে, কেউ নিজে ড্রাফট করে দিয়েছেন, কেউ ওই ড্রাফটটা দেখেছেন। যেমন হান্নান সাহেব নিজেই একটা পাঠ করেছেন, এবং জিয়াউর রহমানের এই যে একে খান যে এটা করছেন কিনা, যে ড্রাফট গুলো করে দিচ্ছেন, উনি সবগুলো ড্রাফট রিরাইট করেছেন। তো সেই ড্রাফট গুলো জিয়াউর রহমান, তিনটা ড্রাফট জিয়াউর রহমান একে খান সবগুলো ম্যাক্সিমাম ইয়েগুলো এখান করেছেন, বাংলা করেছেন খুব সম্ভবত আরো একজন। তো হান্নান সেটা পড়েছেন। এখন আসে আমরা কন্ট্রোভার্সিটাতে যাই। আমরা এগুলো সবাই জানেন, আর যেগুলো সবাই জানেন সেগুলোতে আমি সংক্ষিপ্ত আকারে কন্ট্রোভার্সিটাতে, যে বিতর্কটা যেটা নিয়ে, যে বিএনপি মনে করে মানে বিএনপি প্রতিষ্ঠা করতে চাচ্ছে, এবং সর্বশেষ কি বলে ইউনূস গভর্নমেন্ট বাংলাদেশের টেক্সটের মধ্যেই এই জিনিসটা কনফার্ম করছেন যে জিয়াউর রহমান ইজ দি প্রক্লেমার অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, মানে উনি প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স উনি পড়েছেন বা উনি দিয়েছেন। এটা আমাদের টেক্সট বুক, বাচ্চাদের টেক্সট বুকের মধ্যে ইউনূস আমলে এটা কনফার্ম করা হয়েছে। এবং তারপরে গত 26শে মার্চ
তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি নিজেই ঘোষণা দিয়েছেন যে জিয়াউর রহমান উই রিভোল্ট বলেই আসলে ইন্ডিপেন্ডেন্সের ঘোষণা দিয়েছেন, যেটা আর্টিকেলে জিয়াউর রহমান নিজের আর্টিকেলে লিখেছিলেন বা জিয়াউর রহমানকে যে ইন্টারভিউ করা হয়েছিল সেগুলোতে লিখেছেন। এটা মনে হচ্ছে কন্ট্রোভার্সিটা এই জায়গায়, কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্যকে কন্ট্রোভার্সি দিয়ে এই পর্যন্ত আনা হয়েছে কিসের ভিত্তিতে আনা হয়েছে? প্রতিষ্ঠিত সত্যটাও বলবো, কিসের ভিত্তিতে আনা হয়েছে সেটা বলি, আর প্রতিষ্ঠিত সত্যটা বলবো, কোনটা হলো প্রতিষ্ঠিত, কিভাবে প্রতিষ্ঠিত সত্য সেটাও বলবো, আর এই বিতর্কটা কিভাবে সামনে আনা হয়েছে এবং এটা কিভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে সেটাও আপনাকে বলবো, যেটা পুরোটা ভুল এবং ভুয়া তথ্যের উপরে। ভুল তথ্য এবং ভুয়া তথ্য, আমি দুটো শব্দ বলছি। ভুল তথ্য এবং ভুয়া তথ্য দুইটা যে জিনিসটা, সেটা হলো, একটা হলো ধরেন ভুল তথ্য বলতে ভুল বুঝাবুঝি থেকে যে তথ্যগুলো হচ্ছে, আরেকটা হলো ভুয়া তথ্য। যেমন ভুয়া তথ্যের উদ্ভব হয়েছে বেসিক্যালি যখন হাসান আইজুর রহমান, যিনি ওই স্বাধীনতা যুদ্ধের ইতিহাস দলিলপত্রর যিনি সেক্রেটারি ছিলেন এবং যাকে বলা হয় সম্পাদকও বলা হয়, কিন্তু এটা যদিও পুরো একটা কমিটি ছিল, জিয়াউর রহমান যে কমিটিটা করে দিয়েছেন, আমলে যে কমিটিটা হয়েছে সেই কমিটির আরেকজন চেয়ারম্যান আছেন এবং ওই একটা কমিটি আছে, যে কমিটিটা এই টোটাল স্বাধীনতা যুদ্ধের ইতিহাস দলিলপত্রের যে ইয়েগুলো সংগ্রহ করা এবং এগুলোকে পাবলিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেটা একটা কমিটি আছে। সেটার সেক্রেটারি এবং পরবর্তীতে যিনি নিজেকে সম্পাদকও বলেছেন হাসান আইজুর রহমান, সেটা ছিলেন মূলত ওই কম্পাইলেশন থেকে এই বিতর্কের সূত্রপাত। অনেকে বলেন বা অনেক বিশেষজ্ঞ বলেন যে জিয়াউর রহমান নিজেই এই কন্ট্রোভার্সিটা স্টার্ট করেছিলেন। আমি সেই কন্ট্রোভার্সি জিয়াউর রহমান কিভাবে স্টার্ট করেছিলেন সেটাও বলবো, আবার হাসান আইজুর রহমান কিভাবে করেছিলেন সেটা আমি একটা বলি, কিসের তথ্যের ভিত্তিতে ওনারা এটা করেছিলেন এবং সেটা পরবর্তীতে কি হয়েছে। 78-এ যখন থার্ড খণ্ডটা যে কম্পাইলেশন হয়, এটা 78-এ কিন্তু কম্পাইলেশনটা হয়েছিল। সেই কম্পাইলেশনের মধ্যে যেটা যুক্তি দিয়ে ওই কমিটি যে যুক্তি দিয়ে এই জিয়াউর রহমানের মানে এই যে রেডিও ব্রডকাস্টের যে ডকুমেন্টটা ইনক্লুড করেছিলেন, প্রথমটা ওনার দ্বিতীয় ঘোষণা তৃতীয় ঘোষণার কথা বলা হয়েছে ওখানে, যে ওগুলো নিরাপত্তার কারণে নষ্ট করে দেওয়ার কারণে এটা আর এগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি, যে কারণে জিয়াউর রহমানের প্রথম ঘোষণাটা ওই দলিলের মধ্যে ইনক্লুডেড হয়। তো প্রথমটার মধ্যে কিন্তু জিয়াউর রহমান নিজেকে, অনেকে বলে প্রফেশনাল প্রেসিডেন্ট ঘোষণা করছে, যেটা একে খন্দকার বলছেন না, উনি প্রফেশনাল প্রেসিডেন্ট ঘোষণা করতে, উনি বলছেন কমান্ডার ইন চিফ, নিজেকে কমান্ডার ইন চিফ অফ দি নিউ রিপাবলিক, এটা ঘোষণা দিয়েছিলেন যে প্রথমটাতে, যেটা সেই ডকুমেন্টটাই কিন্তু স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের দলিলপত্রের তৃতীয় খণ্ডের মধ্যে ইনক্লুড করা হয়। এর মাধ্যমে কিন্তু আসলে বেসিক্যালি সূত্রপাত করা, এবং সেখানে বলা হয় যে অন্য দুইটা নিরাপত্তার স্বার্থে ধ্বংস করে দেওয়ার কারণে ওগুলি পাওয়া যায়নি। আসলে সবই ছিল, ওগুলো ইচ্ছা করে পাওয়া যায়নি, আর পাওয়া গেলে তো লাস্ট সেটটাই পাওয়া যায়, প্রথমটা বরং না পাওয়ার কথা, ওটা ডিস্ট্রয় করে দেওয়ার কথা, ওইটা ভুল ছিল বলেই তো আরো দুইটা ঘোষণা দেওয়া হয়েছিল। তো জিয়াউর রহমান যেটা প্রথম ঘোষণা দিয়েছিলেন, সেই প্রথম ঘোষণার কপিটাই কিন্তু ওই দলিলপত্রের মধ্যে অ্যাড হয়। এই সূত্রপাত 78-এ, ওকে, সেই 78-এ কিন্তু এটা প্রকাশিত হয়নি, এটা প্রকাশিত ফাইনালি হয়েছে হলো খুব সম্ভবত 82-তে, প্রকাশিত হয়েছে খণ্ডটা, কিন্তু কম্পাইলড হয়েছে 1978-এ। সেই সময় জিয়াউর রহমান সরকার ক্ষমতা, জিয়াউর রহমান সরকারই কিন্তু ওই কমিটিটা প্রণয়ন করেছিলেন, ওই কমিটিকে দায়িত্ব দিয়েছিলেন এইগুলো করার জন্য। সেই কমিটি হাসান আইজুর রহমান, যিনি আইজুর রহমান, উনি জিয়াউর রহমানকে সন্তুষ্ট করার জন্য জিয়াউর রহমানের ওই যে আর্টিকেলটা, সেই আর্টিকেলটাকে ধরে উনি এই প্রক্লেমেশনটাকে অ্যাড করেন। প্লাস উনি ওই কমিটির মধ্যে যে বক্তব্য দেওয়া হয় যে এটা কেন ইনক্লুড করা হয়, এটার মধ্যে আরেকটা উদ্ধৃতি দেওয়া হয় যে 26শে মার্চ স্টেটসম্যান পত্রিকা, ভারতের স্টেটসম্যান পত্রিকাতে 26শে মার্চের যে সংখ্যা, যেখানে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে বলে যে নিউজটা হচ্ছে, সেখানে কিন্তু জিয়াউর রহমানের নামটা এসছে।
ইট ইজ নট যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ওয়্যারলেস মেসেজ, এটা না, আসছে হলো জিয়াউর রহমানের রেডিওর ব্রডকাস্টে যেটা, ওইটাকেও তারা স্বাধীনতার ঘোষণা হিসেবে প্রকাশ করছে। কিন্তু পরবর্তীতে যখন এটা তদন্ত হয় এবং আরো ডিটেইলে যাওয়া হয়, তখন জানা যায় যে স্টেটসম্যান পত্রিকায় এই ধরনের কোনো নিউজই ছাপা হয় নাই এই 26শে মার্চ। স্টেটসম্যান পত্রিকা ছাপা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশের মানুষের উপরে পাকিস্তানি আর্মি নির্যাতন চালাচ্ছে, হাজার হাজার মানুষ মেরে ফেলেছে, নির্বিচারে হত্যাকাণ্ড চলে, ঢাকা শহরে ক্র্যাকডাউন চলতেছে, এইগুলো হলো রিপোর্ট। দেয়ার ওয়াজ নো রিপোর্ট অ্যাবাউট জিয়াউর রহমান অর, কারণ 26শে মার্চের যে যেটার কপির কথা বলা হয়েছে, 26 মার্চে যত ঘোষণাই দেন নাই, কারণ 26 মার্চ বিকাল বেলা জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন। 26 মার্চ যদি বিকালের ঘোষণাটা আপনি দেখেন, উনি কোন সময়টা ঘোষণা দিয়েছেন। 26শে মার্চ উনি ঘোষণা দিয়েছেন 2:30 প্রথম যেটা 2:30 দিয়েছেন হান্নান, 26 সন্ধ্যায় 7:45 জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে। 26শে মার্চ স্টেটসম্যান পত্রিকায় জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন বলে যে রিপোর্ট ছাপা হয়েছে, বলে যে দাবি করে যে জিয়াউর রহমানের এই প্রোক্লামেশনটা ঢোকানো হয়, দ্যাট ওয়াজ একেবারে টোটালি ইন্টেনশনাল এবং রং ডুইং, একেবারে ভুয়া তথ্য, ভুল তথ্যের উপর ভর করে। কিন্তু পরবর্তী করা হয় যে 26শে মার্চ জিয়াউর রহমানের খোঁজ কেমনে করে স্টেটসম্যান পত্রিকা পেল, তখন তো পাওয়ার কথা না, 26শে মার্চ তো পাওয়ার কথা না, তাহলে 27শে মার্চের পত্রিকায় পাওয়ার কথা, 26শে মার্চ তার পাওয়ার কথা, 27শে মার্চের পত্রিকায় তার নাম ছাপা হওয়ার কথা, যে উনি 26শে মার্চ সন্ধ্যার সময় 7:45 ঘোষণা দিচ্ছেন, তাহলে 27শে মার্চ এটা ছাপা হওয়ার কথা, যদি ওই ঘোষণা স্টেটসম্যান পেয়ে থাকে। যদি আর স্টেটসম্যান ওই ঘোষণা কেমনে পাবে সেটাও অন্য ব্যাপার, স্টেটসম্যানের সাংবাদিক এখানে ছিল বা ছিল কিনা সেগুলো পরে বিষয়। কিন্তু আসলে 26শে মার্চে এরকম কোনো রিপোর্টে ছাপে না, কারণ 26শে মার্চ জিয়াউর রহমান 25শে মার্চ রাতে, মানে মধ্যরাতের পরে 26শে মার্চের 2টা কত মিনিটে উনি ওই রিপোর্ট বলেছিলেন। তো সেটা তো স্টেটমেন্টসে যাওয়ার কথা না। সো এই যে ভুয়া তথ্যের উপরে ভর করে জিয়াউর রহমানের প্রোক্লামেশনটা, যেটাকে জিয়াউর রহমানের ব্রডকাস্টটাকে প্রোক্লামেশন দাবি করা হয়, সেটা কিন্তু জিয়াউর রহমান দিয়েছেন পরের দিন, মানে 26 তারিখ সন্ধ্যা 7:45। সো 26 তারিখে এই ধরনের কোনো ঘটনা স্টেটসম্যান ছাড়া, সো এটা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয়। এবার আসেন এটা ভুয়া তথ্যের উপরে, আরেকটা তথ্যের উপরে ভর করে কিন্তু এই ঘোষণার এই যে ইয়েগুলো ডালপালা গুজিয়েছে। সেটা কি? সেটা হলো কি বলে, আরেকজন ভারতের সাংবাদিক, ওনার নাম হলো জ্যোতি সেনগুপ্ত। তিনি একটি বই লিখেছিলেন, বইটার নাম হলো কি বলে, বইটার নাম আমি এক্ষুনি বলছি, বইটার নাম হলো বাংলাদেশ ফ্রিডম হিস্টোরি অফ ফ্রিডম মুভমেন্ট ইন বাংলাদেশ 1947 to 1973। এই বইটা প্রকাশিত হয় 1981 এটা প্রকাশিত হয়েছিল। 1981 প্রকাশিত বইটাতে তিনি প্রথমবারের মতো তিনি একজন বিদেশি সাংবাদিক, এবং প্রথমবারের মতো কোন পুস্তকে জিয়াউর রহমানের ঘোষণা ছাড়া এবং হাসান আজিজুর রহমানের ওই যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রকল্পের যে অনিয়মটা করা হয়েছে, যে নম্বরটা করছে, সেটা কিন্তু কেউ জানার কথা না, কারণ এটা পাবলিশ হয়েছে 1982, এটা জানার কথা না। সো কেউ জানে না। স্টেটসম্যানের যে রিপোর্ট ছাপা হয়েছে বলে দাবি করেছে সেটাও ঠিক না। তাহলে হঠাৎ করে এটা আবিষ্কার হলো কোত্থেকে? আবিষ্কারটা করেছেন হলো জ্যোতি সেনগুপ্ত, ভারতীয় সাংবাদিক। তিনি এই বইটা লিখেছেন, ফ্রিডম মুভমেন্ট ইন বাংলাদেশ 1947 to 1973। এই আমলটাকে ঘিরে উনি এই বইটা লিখেছেন। এটা নয়া প্রকাশ নামে একটা প্রকাশনী ছাপিয়েছিল। তিনি একই বছর 1921 সালে বইটা প্রকাশিত হয়। তিনি একই সাথে দেখেন, স্বাধীনতা যুদ্ধ ইতিহাস প্রকল্পের দলিল ওইটা প্রকাশ হয়েছিল কিন্তু 82 সালে, 3 খণ্ড 82 সালে ছাপা হয়েছিল। তো যেটা 82 সালে, ওইটা ওনার দেখার কথা না, বা হয়তো উনি ওনার ভেতরে ওদের মধ্যে ওনার বন্ধু বান্ধব ছিল, তারা হয়তো ওনাকে জানিয়েছে, হতে পারে, সেটাও হতে পারে, কিন্তু ওনার জানা কথা, কারণ দ্যাট ওয়াজ নট পাবলিশড ইয়েট। তখনকার সময় 81 সম্পদ, ওটা 82-তে হয়েছে। সেখানে উনি যেটা লিখেছেন, এটাই হলো বাংলাদেশে আজকে সকল বিতর্কের, এই জ্যোতি সেনগুপ্তের এই কোটেশনটাই হলো সকল যুক্তি দাঁড় করানোর চেষ্টা হয়েছে গত 30 বছর ধরে বা 35-40 বছর ধরে এটা চেষ্টা হয়েছে।
এইটাই। কিন্তু আমরা কেউ এটাকে কেউ সামনে আনতো না, কারণ ইনি তো ভারতীয় নাগরিক, বিএনপি তো ভারত দেখতে পারে না, জিয়াউর রহমান তো ভারত বিরোধী ছিল। সো ভারতীয় নাগরিকের একটা লেখাকে ভিত্তি করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষকের ভিত্তি দেওয়াটা দরকার নেই। তারা জাস্ট গল্প, জিয়াউর রহমানের ওই প্রক্লামেশন ছিল, জিয়াউর রহমানের প্রথম প্রক্লামেশনটা, প্রথম ব্রডকাস্টটা অস্বীকার করে, এই কি বলে, প্রথম ব্রডকাস্টটা নিয়েই ওনারা উত্তেজিত, কারণ ওই যে হাসান আজিজুর রহমান তার ইয়েতে এটা করছেন, ওইটাই তাদের ভিত্তি, ওইটাকে ভিত্তি ধরে তারা কথা বলছে। যদি সেটারও কোনো ভিত্তি, সেটা তো পরবর্তীতে প্রমাণ হয়েছে, জিয়াউর রহমান তার থার্ড এডিশন দিয়েই তো প্রমাণ করছেন যে প্রথমটা আমার ঠিক ছিল না, তাই না? এটা তো জিয়াউর রহমান প্রথম যেটা বলছেন, যে প্রথম যেটা করছেন, সেটা তো তার থার্ড এডিশন দিয়ে তো উনি বলছেন যে ওইটা ঠিক ছিল না। তো তারপরে ওইটাকে ভিত্তি করে কিন্তু চলছিল, কিন্তু বেসিক্যালি কিন্তু ওদের ভেতরে কিন্তু তাত্ত্বিক ভিত্তি কিন্তু অন্যটা। এই তথ্যটা আমি বিএনপির নেতাদের একজনের কাছ থেকে জেনেছি, যে এই জ্যোতি সেনগুপ্তের বইয়ের পুস্তকের এই মানে জ্যোতি সেনগুপ্ত এত বড় একটা ইতিহাস লিখলেন, সেখানে মধ্যে সামান্য এইটুকু মানে ভিত্তি হলো, এবং সেটি কিভাবে এটা হলো, এবং জ্যোতি সেনগুপ্ত বা কেন লিখলেন সেটা কেউ বলতে পারে না। তিনি লিখছেন, তার বইতে লিখছেন, কোট, Major Jia and his force revolted in the early hours of March 26. Fine. That is correct. আর্লি আওয়ার্স 2:10 সময় উনি বলছেন উই রিভোল্ট। কিন্তু তিনি ফার্দার গেছেন, ফার্দার যে বলছেন, অ্যান্ড ফার্স্ট শব্দটা ফার্স্ট proclaimed first declared proclamation of Bangladesh on radio in his own name in the evening of the same day. মানে 26 তারিখ সন্ধ্যা 7:45 যে ঘোষণাটা দিয়েছেন, সেই সেম ডেতে তিনি যে ঘোষণাটা দিয়েছেন, তিনি নিজের নামে ঘোষণা দিয়েছেন প্রক্লামেশনটা, এবং বাংলাদেশ রেডিওতে এই প্রক্লামেশনটা হয়েছে, এইটা উনি কোট করেছেন। মানে তার আগ পর্যন্ত জ্যোতি সেনগুপ্ত বাংলাদেশের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ওয়্যারলেস ডিক্লারেশন আছে, এটা সম্পর্কে তিনি কোথাও তার পুস্তকের কোথাও এটা করেন নাই, বলেন নাই, যে ওয়্যারলেসের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মধ্যরাতে কিন্তু একটা ডিক্লারেশন দিয়ে গেছেন, সেটা কিন্তু উনি লেখেন। তিনি তার বইতে এইটাকে উদ্ধৃত করেছেন, এইভাবে বলছেন যে জিয়াউর রহমান যে ফার্স্ট প্রক্লামেশনটা, যে জিয়াউর রহমান পরবর্তীতে যে থার্ড প্রক্লামেশন ব্রডকাস্টের মাধ্যমে যে অ্যামেন্ডেড হয়েছেন, সেটা উনি ইগনোর করে উনি প্রথম ডিক্লারেশনটা বা প্রথম যে ব্রডকাস্টটা, সে প্রথম ব্রডকাস্টের যে প্রক্লামেশনটা, সেটাকে উনি বেস ধরেছেন, এবং দ্যাট ওয়াজ ফার্স্ট ডিক্লেয়ার্ড প্রক্লামেশন অফ বাংলাদেশ বলে উনি অভিহিত করেছেন। দ্যাট ইজ দ্যাট এই এখনকার যত ডিবেটেড বিএনপি যথার মূল ভিত্তি কিন্তু এই মিস্টার জ্যোতি সেনগুপ্তের পুস্তক, প্লাস হাসান আজিজুর রহমানের ওই ভুয়া স্টেটমেন্টে ছাপা হয়েছে, ওইটা ভিত্তি করে ধরে এই প্রক্লামেশনটা করা, যেটা স্টেটমেন্ট ছাপানোর কোনো কারণ নেই, কারণ পরের দিন বিকালে কিন্তু উনি, সো দুটারই ভিত্তি কিন্তু একটা হলো একদম ভুয়া তথ্যের উপরে ভিত্তি করে করেছে, আর আরেকটা হলো উনি ইগনোর করেছেন। জ্যোতি সেনগুপ্ত তো তিনি যেহেতু একটা ইতিহাস লিখতেছেন, তিনি নিশ্চয়ই 25 মার্চ মধ্যরাতে, কাল রাতে কি হয়েছে না হয়েছে সেটাও উনি জানেন, এবং নিশ্চয়ই ওনার পুস্তকে সেই জিনিসগুলো আছে। তো যদি ওইটাই থাকে, তাহলে উনি কেন ওয়্যারলেস মেসেজটা শুনতে পান নাই? আর আজকে সেই জিনিসটাই এই জ্যোতি সেনগুপ্তের তথ্যের ভিত্তিতে, এবং জিয়াউর রহমানের অনেকে বলেন, এবং আমিও অনেকটা বিশ্বাস করি কি, আমি শব্দগুলি যখন জিয়াউর রহমানের পুরো আর্টিকেলটা আমি বারবার পড়েছি, বারবার পড়ার মধ্যে একটা ইয়ের মধ্যে আছে, অনেকে বলার চেষ্টা করেন যে না, জিয়াউর রহমান কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলেনি, কিন্তু জিয়াউর রহমান পরিষ্কার ভাবে ওই মধ্যে তার শব্দ চয়নের সবকিছুর মধ্যে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে আই ডিড সামথিং ইউনিক, এই পুরো লেখাটার মধ্যেই আছে। উই রিভোল্ট শব্দটা, আমি আমার জেসিওদেরকে বলছি, আমি আমার মুখদেরকে বলেছি, তাদের জড়ো করেছি, আমি এই করেছি, আমি নির্দেশ দিয়েছি পাকিস্তানি এদেরকে আটক করার জন্য, সব আমি পুরাটা দেখেন। তারপরে উনি আমরা রিভোল্ট করছি, তখন জেসিও সিপাহীদেরকে, অফিসারদেরকে দাঁড় করে উনি কথা বলেছেন। সো পুরো আর্টিকেলটা যখন আপনি পড়বেন এবং আর্টিকেলটা মর্মার্থ করতে দেখবেন, আপনি যারা তখন থেকে মনে করে যে জিয়াউর রহমান ওয়ান অফ দি কি প্লেয়ার্স, অর মনে করেন জিয়াউর রহমান এই যে ইন্ডিপেন্ডেন্স প্রক্লামেশন এর জন্য উনি দাবিদার, যারা মনে করে তাদের দাবির একটা ভিত্তি আছে, কিন্তু ভিত্তিটা হলো ওই লেখাটার মধ্যে জিয়াউর রহমান যে স্পিরিটেড ওয়েতে বলার চেষ্টা করতেছে,
করতেছেন আমি করে, সেটার মধ্যে কিন্তু আছে যে জিয়াউর রহমান নিজেই কিন্তু, অনেকে বলেন জিয়াউর রহমান নিজে তো দাবি করেন না, অনেক আমি আওয়ামী লীগের শুনছি, অনেক বুদ্ধিজীবীরা শুনি যে জিয়াউর রহমান তো দাবি করেন না, কিন্তু আমার কাছে মনে হয় জিয়াউর রহমান শুধু দাবি করেন নাই, জিয়াউর রহমান নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন ওই লেখাটার মধ্যে। কেউ যদি পারেন বারবার পড়েন, ওনার প্রত্যেকটা যে জায়গায় যেখানে আমি বলে উনি ইয়ে করতেন, নিজেকে অ্যাসার্ট করতেছেন, দেখেন ওখানে কি কি পাওয়ার উনি এক্সারসাইজ করতেছেন যে আমি এটা করছি, আমি সেটা করছি। যদিও উনি ইতিহাস লিখেছেন, যদিও ওখানে বঙ্গবন্ধুর কথা লিখেছেন, যদিও ওখানে অনেক কিছু আছে, কিন্তু ওর মধ্যে কিন্তু আমি আছে। তো আমি যদি, আমার সাথে অনেকে ডিফার করবেন আমি জানি, কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে। সো জিয়াউর রহমান কিন্তু এটা স্টার্টার অফ দিস, আমার দৃষ্টিতে জিয়াউর রহমান এই বিতর্কের স্টার্টার, যেই বিতর্কটাকে ইয়ে দিয়েছেন, ফুয়েল দিয়েছেন হাসান আজিজুর রহমান এবং ওই কমিটি, যার স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের যে দলিলপত্রের যে কমিটি ছিল, সেই দলিলপত্রের কমিটি এইটাকে ফুয়েল দিয়েছেন। আর তারপরে ফুয়েলটা দিয়েছেন হলো 1981-এ প্রকাশিত এই পুস্তকটি, যে পুস্তকে একজন ভারতীয় সাংবাদিক জিয়াউর রহমানকে পরিচয় করা দিচ্ছে যে ফার্স্ট প্রক্লেমার অফ ইন্ডিপেন্ডেন্স, নট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অথচ দেখেন, আপনি যদি এর পরের ইতিহাস তো সবাই জানেন কিভাবে বঙ্গবন্ধু তার এই যে মানে তার মেসেজটা দিয়েছেন। তিনি পুরো মেসেজটার মধ্যে এমন ভাবে দিয়েছেন, আমি এগুলো পড়তে চাই না, এখন সবাই এগুলো পড়তে পারেন, যে কোনো সময় যে কেউ পড়তে পারে, আমি জাস্ট বিশ্বাস করি। বঙ্গবন্ধু ওখানে বলছেন, আমি যদি আর তোমাদের কিছু নাও বলতে পারি, আমি যদি না পাচ্ছি বা এরকম আকুতি সহ কিন্তু ওই মেসেজটা দিয়েছেন, ইয়ে করো। এবং বঙ্গবন্ধু ওই মেসেজটা দুজন, একটা ফেল করতে পারে, আরেকটা ইয়ে করতে পারে। ইপিআর একটা ফেল করেছে, ইপিআরটা যখন সুবেদার মেজর তিনি যখন ঘোষণাটা দিচ্ছিলেন, যে মেসেজটা ইয়ে করতেছিলেন, সরি মেসেজটা যখন টেলিপ্রিন্টারে বা মেসেজটা পাঠাচ্ছিলেন, তখন মধ্যপথে তিনি অ্যারেস্ট হয়ে যান। আমি আর নামটা অত কিছু তখন পাইলে আমি দেখে বলতে হবে। তো উনি কিন্তু অ্যারেস্ট হয়ে, ইপিআরটা কিন্তু পাকিস্তান আর্মি ফয়েল করে দিয়েছে, বিকজ তারা ওখানে সিদ্দিক সালিকের বইয়ের মধ্যে লেখা আছে যে শেখ মুজিবুর রহমানের ফেইন্টেড ভয়েস আসছিল, ইপিআর এর ওয়্যারলেস মেসেজের মাধ্যমে তার ফেইন্টেড ভয়েস শোনা যাচ্ছিল। কিন্তু পাকিস্তানি আর্মি কিন্তু ইপিআর ততক্ষণ হামলা করছে, তখন তারা ওই ইয়েটা হয়েছে, ওয়্যারলেসটা ওরা ক্যাপচার করে ফেলছিল এবং ওই সুবেদার মেজরকে ক্যাপচার করে। কিন্তু আরেকজন ইঞ্জিনিয়ার যাকে দিয়ে বঙ্গবন্ধু একটা সেকেন্ড অপশন রেখেছিলেন, যদি একটা ফেল করে যেন আরেকটা না হয়, যেটা বলদা গার্ডেন থেকে একজন ইঞ্জিনিয়ার ওই মেসেজটা ঠিকই পাঠিয়েছিলেন। সেই পাঠানো মেসেজটা ধরেই কিন্তু ইয়েরা চিটগের একে খান উনি বা ওনারা এটাকে পিক করেন, আওয়ামী লীগ নেতারা পিক করে, তারপর তারা ওরা কিন্তু ওনারা পিক করেছেন হলো খুব ভোর 3টার দিকে পিক করেছেন, সেই 3টার দিকে পিক করে কিন্তু ওনারা এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। সিদ্দিক সালিকের পাকিস্তানি আর্মির বইয়ের মধ্যে আছে বঙ্গবন্ধুর ঘোষণা তারা শুনেছে, বঙ্গবন্ধুর ওয়্যারলেস মেসেজ তারা শুনেছে। আপনার যে আর্চার ব্লাড বলছে যে ব্লাড টেলিগ্রামস বলে, যিনি বাংলাদেশে তখন আমেরিকার রাষ্ট্রদূতের আমেরিকার দূতাবাসে কাজ করতেন, এবং আর্চার ব্লাড নামে ওনার একটা বিখ্যাত আর্চার ব্লাড টেলিগ্রামস বই আছে, যেখানে ওই সময় বাংলাদেশে পাকিস্তান আর্মি যে অ্যাট্রোসিটি চালিয়েছে প্রতিটা পর্ণা সহ উনি যে মেসেজ পাঠাতেন ইয়াতে, সেটার একটা কম্পাইলেশন একটা বই আছে। সেখানে কিন্তু বলা আছে যে তারা কিন্তু আগে থেকেই জেনেছেন যে ইয়াতে কি বলে বঙ্গবন্ধুর ওয়্যারলেস বঙ্গবন্ধুর মিডনাইটে ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে ফেলছে। এটা আমেরিকান দলিল পত্রের মধ্যে, যেগুলো ডিক্লাসিফাইড ডকুমেন্টের মধ্যেও একই ধরনের জিনিস। উইকিলিক্স খুঁজলেও আপনারা পাবেন, এগুলো ইজি, একদম ইজি, ওপেন ডকুমেন্ট। আর্চার ব্লাডের বইটাতে আপনি আছেন যে যেখান থেকে তারা জানে যেটা হয়েছে। নিক্সনকে ব্রিফ করা হয়েছিল যে বঙ্গবন্ধু ঘোষণা দিয়ে দিচ্ছেন, এরকম ডকুমেন্টও আছে। কিসিঞ্জারকে ব্রিফ করা হয়েছে, এটা বলছেন। ভুট্টোকে, পাকিস্তানিদের ডকুমেন্টেশন আছে, ভুট্টোকে ঢাকা থেকে যখন নিয়ে যাওয়া হয়, ওই রাতেই তো ভুট্টো পালিয়ে যায় ঢাকা থেকে, সেখান থেকে তখন তাকে করাচি বা লাহোর বিমানবন্দরে, তাকে রাওয়ালপিন্ডি কোন একটা বিমানবন্দরে নামিয়েছে, সেখানে তাকে ব্রিফ করা হয় যে শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতা ঘোষণা দিয়েছে। আর ভুট্টো সেখানে তার রিয়াকশনে বলেছেন আমরা পাকিস্তান অখণ্ডতা রক্ষা করতে পেরেছে। ওই মেসেজটার কারণে, ওই মেসেজটা তারা দেওয়া হয়েছিল। ইয়াহিয়াকে তাৎক্ষণিকভাবে মেসেজটা দেওয়া হয়েছিল যে তার জান, যদিও কেউ পুস্তকের মধ্যে এই কথাগুলো লেখেন নাই, কিন্তু সিদ্দিক সালিকের বইয়ের মধ্যে লেখা আছে যে ওয়্যারলেসটা আছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাস্ট ইমিডিয়েটলি আফটার দি ক্র্যাকডাউন তিনি এই ঘোষণাটা দিয়ে দিয়েছেন।
মানে তিনি রেকর্ড করছেন আগে, সেটা তার লোকের মাধ্যমে উনি ডেসপাচ করেছেন। দে হার্ড ইট। ব্রিটিশ, আপনি আমেরিকান ডকুমেন্টেশনের মধ্যে আছে, পাকিস্তানি ডকুমেন্টেশন আছে, আর আমি ইন্ডিয়াটা বলবো না, কারণ ইন্ডিয়া বললে বলবেন যে আমি ইন্ডিয়া থেকে দিচ্ছি। ইন্ডিয়ার ডকুমেন্টেশন তো আছে, অবশ্যই আছে, আমি সেগুলোর উদ্ধৃতি দিতে পারি, কিন্তু দরকার নেই। আমি ইন্দিরা গান্ধীর উদ্ধৃতি দিতে পারতাম, বা ইন্দিরা গান্ধী শুনে কি বলছেন সেটা আমি বলতে পারতাম, যেগুলো ডকুমেন্টেশন আছে সেগুলো। কিন্তু কথা হচ্ছে যে এতটাই অন্ধ জাতি আমরা, এতটাই অন্ধ জাতি যে আমরা আমাদের মানে মুখের কথা, চাপাবাজি, বক্তৃতার মধ্যে থেকে আমাদের বুদ্ধিজীবীরা পর্যন্ত এখানে ইয়ে হয়ে যায়, কনভিন্সড হয়ে যায় যে ওকে আসলে ঘটনাটা ঠিক এরকমই হয়েছে। কেউ কিন্তু আসল তথ্যগুলো নিয়ে সামনে আসে না, আসল ইনভেস্টিগেশনটা কেউ নিয়ে আসে না। এটা সঙ্গে আমি তো মনে হয় এটা পিএইচডি করা সম্ভব। আমি ডকুমেন্টেশনের পাহাড়ের মধ্যে আমার মনে হয়, মানে আমি প্রিন্ট করি না, কিন্তু আমার কাছে যত ডকুমেন্টেশন আমি পাহাড়ের মধ্যে পড়ে গেছি যে আমি কোনটা পড়ে কোনটা পড়বো না, কোনটা করে কি করবো, কোনটা করবো, মানে কোনটা অ্যানালাইসিস করবো। আমি অনেক পয়েন্ট নিয়েছিলাম আপনাদের সামনে আলোচনার জন্য, কিন্তু আমি সব পয়েন্ট মানে এত এইভাবে মুখস্থ তো সম্ভব না। সম্ভব কি বলেন? আমি প্রত্যেকটা জিনিস কোট করে করে এটা মানে এটা যদি একটা লিখিত ডকুমেন্ট তৈরি হয়, সেটা কোট করে করে সবকিছু বলা সম্ভব যে কিভাবে কি হয়েছিল আসলে সেই সময়। আপনি সবকিছু যদি ফেলে দেন, সবকিছু ফেলে দেন, আপনি আমাদের যে 10ই এপ্রিল যে মুজিবনগর সরকারের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা প্রোক্লামেশন অফ লিবারেশন যেটা বলে, যেটা আছে সেখানে কি লেখা আছে? সেখানে তো বঙ্গবন্ধু মেসেজের কথা লেখা আছে। সেই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স তো সব আমাদের এই সংবিধানের সাথে সংযুক্ত করা আছে, সেখানেই তো আছে। তারপরে কি করে একটা জাতি জাস্ট হোমজিক্যালি একটা জাতির কি বলে মানে রাষ্ট্র, সরকার, কাঠামো, বুদ্ধিজীবী সবাই মিলে একটা জিনিসকে অস্বীকার করে, একটা জিনিসকে বিতর্কের মধ্যে নিয়ে আসে, এটা নিয়ে আলোচনা করে। এত ক্লিয়ার পাথ, এত ক্লিয়ার কাট বঙ্গবন্ধুর ওয়াইল্ডলাইফ ঘোষণা, সেটা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্যে সংযুক্ত আছে, লেখা আছে ওর মধ্যে। এট দ্য সেম টাইম প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স সাথে আমাদের কনস্টিটিউশনের সাথে সংযুক্ত করা আছে, সবকিছু ডকুমেন্টেড আছে। তারপরেও কিন্তু আমরা আরোপিত একটা জিনিস, কোথায় সেই জ্যোতি সেনগুপ্ত লিখেছেন, সেইটা কোথায় স্টেটসম্যানের সাথে, এই দুইটা রেফারেন্স ছাড়া কোনো রেফারেন্স নাই যেখানে বলা হচ্ছে যে জিয়াউর রহমান প্রথম ঘোষণা দিয়েছে। এই দুটা ছাড়া একটা তো ভুয়া, একেবারে ওটা ছাপাই হয় নাই, কারণ জিয়াউর রহমান তখন ঘোষণাও দেন নাই। আরেকজন ওই ঘোষণার ভেতরে মশলাপত্র বা 3টা ঘোষণার রেফারেন্স আছে, 3টা ঘোষণা আছে, 3টা ঘোষণা মানে জানাশোনা 3টা ঘোষণা কোনো রেফারেন্স না দিয়ে, 3টা ঘোষণার কোনো ব্যাখ্যা না দিয়ে প্রথমটাকেই তারা জিয়াউর রহমানের ঘোষণা হিসেবে নিয়ে নিচ্ছেন। আর বিএনপি এবং তার নেতারা এবং তার ছেলে ওই রিভল্টকে নিয়ে নিচ্ছে। এখন উনি কয়েকজন জেসিও এবং অফিসারের সামনে উনি ওনার ব্যাটালিয়নের বা ওনার যে কমান্ড ছিল সেই কমান্ডের ওখানে উনি বিদ্রোহ করেছেন। ওই রিভল্ট, বিদ্রোহ আর স্বাধীনতার ঘোষণা এক, শব্দগুলো কি আমরা কি বিবেচনা করি? রাত 2:10 বলা হচ্ছে, রাত 2:10 উনি জেসিও এবং সিপাহীদের উদ্দেশ্যে বলছেন উই রিভল্ট, এবং সেটাই আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এবং সেটাই আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিশুদেরকে পড়ানো হচ্ছে। যেই 3টা ব্রডকাস্ট দেওয়া হচ্ছে, সেই 3টা ব্রডকাস্টে বুঝেই যাচ্ছে যে ওখানে যে ড্রাফট করেছেন, যিনি ড্রাফট করছেন তার ড্রাফটের ভুল, অথবা জিয়াউর রহমান নিজের ভুলের কারণে উনি এটা করছেন। কিন্তু এটা আসলে ড্রাফটের কারণে, জিয়াউর রহমান এর ভুলের কারণে কিনা আমি জানি না, কিন্তু ড্রাফটের ভুলের কারণটা কথা স্বীকার করা হয়েছে। হান্নান সাহেবও বলছেন যে কয়েক দফা ড্রাফট করেছে। শবনম মুশতারি খুব সম্ভবত প্রফেসর বা ছিলেন, উনি বাংলা অনুবাদ করেছিলেন খুব সম্ভবত, তিনিও এই কয়েকটা ড্রাফটের কথা বলেছেন। সে কয়েকটা ড্রাফটে কিন্তু জিয়া বারবার পড়ছেন, এবং শেষ পর্যন্ত 27 তারিখে এসে উনি অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ঘোষণা দিয়েছেন। ইতিহাসে অবশ্যই প্রত্যেকের জায়গার দাবিদার। জিয়াউর রহমানের যেরকম জায়গার দাবিদার, বঙ্গবন্ধু যেরকম জায়গা, জিয়াউর রহমানেরও জায়গা আছে ইতিহাসে, অবশ্যই আছে। জিয়াউর রহমান যে 3টা ব্রডকাস্টের মধ্যে 3টা ঘোষণা দিয়ে, সেটারও মূল্য আছে, অবশ্যই মূল্য আছে। সেই সময় অবশ্যই ভাবা হয়েছিল যে একজন রিটায়ার্ড বা একজন সেনা অফিসার যদি মানে চাকরি করছেন এরকম একজন সেনা অফিসার যদি ঘোষণা দেন, সেটা জাতির মধ্যে একটা প্রভাব পড়তে পারে, জনগণের মধ্যে প্রভাব দেয়। সে চিন্তা করেই তো জিয়াউর রহমানকে খুঁজে বের করা হয়েছে। এটা তো ট্রুথ।
জিয়াউর রহমান তো কাউকে খুঁজে বের করেন না, জিয়াউর রহমানকে খুঁজে বের করা হয়েছে। সেটা তো তার লেফটেন্যান্ট রাইট স্বীকার করছেন, এই যে অলি আহমদ স্বীকার করছেন, শমসের মোমিন চৌধুরী স্বীকার করছেন, অনেক স্বীকার আছে। তো এটাও যেমন ওনার জিয়াউর রহমানের যে জায়গা আছে তেমনি বঙ্গবন্ধু, কিন্তু যখন জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুকে রিপ্লেস করার চেষ্টা হয় জিয়াউর রহমান থেকে, এবং সেটা যখন ভুয়া তথ্যের উপরে, ভুল তথ্যের উপরে, মিথ্যা চর্চার উপর দিয়ে যখন প্রতিষ্ঠা করা হয়, তখন সত্যিই পারি মনে হয় বিবেক শূন্য জাতি হিসেবে আমরা আবির্ভূত। আমাদেরকে বলা হয় আমাদের বুদ্ধিজীবীরা অনেক বুদ্ধিমান, আমাদের বুদ্ধিজীবীরা এখন পর্যন্ত ক্লিয়ার কাট কোনো মানে তথ্য নিয়ে এখন পর্যন্ত আসতে পারেননি। তারপর আরো মজা, যেটা ফান টাইপ, যেই বিএনপি ভারত এন্টি ভারত মানে দিল্লি না ঢাকা স্লোগানের ভিতরে জিয়াউর রহমান ক্ষমতায় আসছেন নাকি ভারত বিরোধী হয়ে, সেই জিয়াউর রহমানেরকে স্বাধীনতার ঘোষক মনে করে, কিন্তু ওই জ্যোতি সেনগুপ্তের পুস্তকের উপরে ওই স্টেটসম্যান পত্রিকায় খবর ছাপা হয়েছে দাবি করে। বলেন দেখি ভারত প্রেম কার? ভারতে কার দরকার? ভারতকে কার দরকার? এই জিয়াউর রহমানকে প্রতিষ্ঠা করতে হলে তো ভারতকে দরকার। এখন ভারত একমাত্র পারে ঘোষণা দিতে, বা জ্যোতি সেনগুপ্ত যদি বেঁচে থেকে থাকেন আমি জানি না, উনি এসে বলতে পারেন যে ইয়াস আই এম দ্য অনলি প্রুফ, আমি জানি যে জিয়াউর রহমান এই ঘোষণা দিচ্ছেন, এবং কেমনে দিচ্ছেন উনি একটা ব্যাখ্যা দিতে পারেন। বা স্টেটসম্যান পত্রিকা এসে বলতে পারে না তোমরা যে তথ্য বাইর করছো যে আমাদের আর্কাইভে এরকম 26 মার্চ আমরা এটা লিখি না, এটা ঠিক না। কিন্তু ঘটনা হচ্ছে এখন স্টেটসম্যান এই ঘোষণা দিলেও তো সম্ভব না, কারণ স্টেটসম্যান ছাপা পত্রিকাটা ছাপা হচ্ছে 26 তারিখে, যে 26 তারিখ সন্ধ্যার সময় জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে। তো পত্রিকার নিয়মটাকে, পত্রিকা আগের দিন রাতে ছাপা হয়, পরের দিন সকালে হয় বাজারে যায়। তো আগে স্টেটসম্যান কি করে জানলো 26 তারিখ বিকালবেলা সন্ধ্যার সময় 7:45 বা জিয়াউর রহমান ঘোষণা দিবেন, বা ঘোষণা দিচ্ছেন বলে আগের দিন কিভাবে ঘোষণা দিবেন? ভাই এটা তো পৃথিবীর ডে তো আর উল্টায় যাবে না, পেছনের দিকে যাবে না, স্টেটসম্যানটা পারবে না। তো স্টেটসম্যানকে যে রেফার করে যে কথাটা বলছে টোটালি মিথ্যা কথা, টোটালি ভুয়া কথা। আর জ্যোতি সেনগুপ্ত যেটা বলছেন সেটা কোন রেফারেন্স উনি বলছেন, ওনার ন্যারেটিভে উনি এটা বলছেন, কিন্তু উনি কাউকে রেফার করেন না যে এই রেফারেন্স, এই তথ্য দিয়ে ওই তথ্য, এটা করেন না, উনি করেছেন ওনার ন্যারেশনে। তো একজন লেখক তার ন্যারেশনে দিচ্ছে, উনি শব্দ হয়তো আমি যে আমার কেন জানি মনে হয় কি ইন্টেনশনালি করছেন, নাকি উনি ভুল করে ফার্স্ট প্রক্লেমার বলে ফেলছেন, বা উনি এইটার ইমপ্লিকেশন ভবিষ্যতে কি হবে এটা বুঝতে পেরেছিলেন কিনা। বাট এত বড় একজন লেখক, এত বড় একজন সাংবাদিক যিনি 71 কভার করেছেন, তিনি কি এই ভুলটা করতে পারেন? জানি না। এটা কিন্তু উনি এই ভুলটা করেছেন 10টা বছর পরে, 1981 বইটা ছাপা হয়েছে। যে ভুলের মাসুল এখন বাঙালি জাতি এই বিতর্কের মধ্যে দিয়ে আমার এই বয়সে এসেও আমাকে এই বিতর্ক নিয়ে 2 লাইন বলতে হচ্ছে। কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের ডিসিশন 1971 হয়েছে, বাংলাদেশের স্বাধীন হয়েছে 1971। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ মধ্যরাতে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে যে প্রক্লেমেশন দিয়েছেন, সেটা স্বীকৃতি, সেটা ধারণ করেছে আমাদের 10ই এপ্রিলের যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স মুজিবনগর সরকারের, সেটার মধ্যে এটা ধারণ করা আছে। সেই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের সংবিধানে ধারণ করা আছে। সো ইট ইজ ডিসাইডেড, বাট স্টিল উই আর ডিবেটিং। আমাদের টেক্সট বুকগুলিতে এই অপতথ্য পড়ানো হচ্ছে বাচ্চাদেরকে। ভাবতে পারেন আমরা কি প্রজন্ম তৈরি করতে যাচ্ছি। এই বাচ্চারাই তো আবার তর্ক, যখন এই বাচ্চাদেরকে কেউ বুঝাইতে যাবে, এই বাচ্চাগুলো যখন মানে ধরুন আমার সামনে পড়লো একটা বাচ্চা, আমি যখন তাকে বুঝাইতে যাবো, সে বাচ্চা কি বুঝতে চাইবে সহজে? কারণ তার পাঠ্য পুস্তকে যেটাকে সে কোরআন শরীফ মনে করে, যেটা সে গীতা মনে করে, বাইবেল মনে করে, বাইবেল গীতার মতো কোরআন শরীফের মতো করে সে তার পাঠ্যপুস্তক, একটা বাচ্চার কাছে একটা পাঠ্যপুস্তক হলো প্রাণ। ছোটবেলায় আপনার মনে আছে যে নতুন বই কিনে দিলে ওই নতুন বই নিয়ে ঘুমায় থাকতাম আমরা গন্ধ শোকার জন্য। দ্যাটস লাভ, ভালোবাসা। সেই ভালোবাসাতে আপনি কিন্তু তার মাথার মধ্যে কিন্তু আপনি একটা অপতথ্য, মিথ্যা তথ্য তার মাথাকে শেষ করে দিচ্ছেন। এই মাথা কে ঠিক করবে? কিভাবে ঠিক হবে? আর কে ঠিক করবে? কিভাবে ঠিক হবে? আর বাচ্চা কেমনে মাথা, তার নিজের মাথা কিভাবে ঠিক করবে? আপনি যতই তাকে বুঝান না কেন, যেটাকে সে বাইবেল মনে করে, যেটা গীতা মনে করে, যেটা কোরআন মনে করে, যে পুস্তক নতুন পাওয়ার পরে যেটা নিয়ে সে ঘুমায়, যে গন্ধ নেয়, আমি নিচ্ছি, সেই পুস্তককে আমি মিথ্যা মনে করব না? আমার কথা মিথ্যা মনে হবে তার কাছে, আমার কথা মিথ্যা মনে হবে তার কাছে। তার পুস্তকটা তার কাছে কিন্তু ইয়ে করবে। এই পুস্তক তার টিচার পড়াচ্ছে, টিচার তার পিতার সমান, সে টিচারকে সে বিশ্বাস করবে, আমাকে করবে না।
সো রেকটিফাই হওয়া উচিত, আমাদের জাতিগতভাবে আমাদের আসলে একটা ডিসিশনে আসা উচিত। আমরা এইসব বিষয়ে ডিবেট করে সময় কাটাবো, আমাদের বাচ্চাদের মাথা নষ্ট করবো না, আমাদের বাচ্চার মাথাগুলো আমরা ঠিক করবো, এদের সত্য তথ্য দিব, সঠিক তথ্য দিব, এটা সিদ্ধান্ত হওয়া উচিত। তো অনেকক্ষণ কথা বললাম, কথা বলে আমি অনেক তথ্য নিয়ে ঘাটাঘাটি করলে একটা চাপের মধ্যে মানে গিজ করতে থাকে, আরো অনেক তথ্য যে আমি আপনাদেরকে দিতে পারি নাই, আর মনে নেই, আর সব লেখা আছে মনে নেই। ভবিষ্যৎ যদি আবার কখনো প্রয়োজন হয়, কোনো রেফারেন্সে প্রয়োজন হয় বলবো। তো আশা করি আমি আমার যেই টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। আর বলেছি যে আমি 10:30টার দিকে আরেক দফা যে শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন যে ওনার রয়টার্সের ইন্টারভিউতে যে ঘোষণা দিয়েছেন যে উনি দেশে আসতেছেন, একদম এক্সাক্ট টাইম ফ্রেম বলছেন, তো সেটা নিয়ে আমি সর্বশেষ একটু জানার চেষ্টা করবো আসলে এক্স্যাক্টলি ওয়াটার হার মানে পার্টি লেভেলে তার নির্দেশনাগুলো কি কি, সেটা যদি আমি জানতে পারি, আমি জানতে পারবো আশা করি। নিশ্চয়ই ওনার ডিসিশন গুলো নাহলে উনি ডিসক্লোজ করতেন না রয়টার্সের সাথে কথা বলে। তো সেটা আমি 10:30টার দিকে আশা করি আপনাদের সামনে আসবো। 10:30টার দিকে আমি চেষ্টা করবো যে লেটেস্ট ইনফরমেশনটা দিয়ে আসার জন্য। তো সবাই নিশ্চয়ই ভালো থাকবেন। আর দেখি আপনারা কে কি বলেছেন, আপনাদের বলা কথাগুলি কিছু বলার চেষ্টা করি। হাইড আউট বলছেন আপনি উইনিপেগে আসবেন, আমি কিভাবে দাওয়াত দিলে মানে আপনি সাবস্ক্রিপশন আসবেন? আপনি সাবস্ক্রিপশন আসলে অবশ্যই আমি আপনার সাথে দেখা হবে আপনার সময়ে, আমি দেখা করতে পারবো আদার দেন ইন দ্য মর্নিং। সো আপনি সাবস্ক্রিপশন আসতে পারেন, আমি কি দাওয়াত দেবো আমি আপনাকে খাওয়াইতে পারি, সেটা আমি আপনার রেস্টুরেন্টে খাওয়াইতে পারবো, কোনো অসুবিধা নেই, আপনি আসেন। বাসায় হয়তো সম্ভব হবে না, কারণ আমার ফ্যামিলি কাজে থাকে বেশিরভাগ সময়, তো আমি হয়তো সেই অ্যাপয়েন্ট আপনাকে করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু সাবস্ক্রিপশন আসলে অবশ্যই আপনার সাথে আমরা একসাথে খেতে পারবো, আরো যে একজন বন্ধু বান্ধব নিয়ে আসবো। যাই হোক, চেতনা ঐক্য শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শাহাবুদ্দিন বাদশাহ অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। বিষ্ণু রয়, বিএনপি মানে বিনোদন, বিএনপি মানে নিজেকে মুক্তিযুদ্ধ ধর্মত, আসলে তার রাজাকার। আচ্ছা, জেসমিন হোসেন, সরি জেসমিন, আমি ওই যে আমার যে এটা কি বলে আমার সেট আপের যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোন আমি আলাদা মাইক্রোফোন ইউজ করি না, সো আমার ভলিউমটা হয়তো আমি সামনে পিছনে যাই, এই জন্য হয়তো মাঝে মধ্যে হয়, ঠিক চেষ্টা করবো এরপর থেকে সামনে দাঁড়িয়ে, কিন্তু যখন কথা বলি তখন আসলে নিজের ইয়ে থাকে না, তো যাই হোক দেখা যাক, নেক্সট টাইম চেষ্টা করবো। তারপরে হলো রঞ্জিত শর্মা, সঠিক বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ। সাইদুল আরফিন ভাই ভালো থাকেন। অমীমাংস জাভেদ মোহন, একটা অমিংস সত্য যে যেখানে জিয়া চট্টগ্রামে যুদ্ধ না করে 26 মাইল বোয়ালখালীতে পালিয়ে যান, তাকে দিয়ে বিপ্লবী বেতার কিন্তু 3বারের মতো ঘোষণা দিতে হলো, যে কেন্দ্রের ঘোষণা মাত্র 10 কিলো। এই টেকনিক্যাল জিনিস নিয়ে কথা না বলি, কারণ টেকনিক্যাল জিনিস আমি জানি যে এটা অসম্ভব, যারা বলে ঢাকা থেকে শুনছে তারা মিথ্যা কথা বলে, এটা নিয়ে আর কোনো ইয়ে নেই, কারণ আমি রেডিওতে কাজ করেছি। সালমা রফিক, থ্যাংক ইউ। আব্দুল কে, থ্যাংক ইউ সো মাচ। কেএমসি কে, থ্যাংক ইউ, সংগ্রামী শুভেচ্ছা। তারপরে হইল তরিকুল ইসলাম, 1971 সালের 26-27 মার্চে পৃথিবীর বিভিন্ন দেশে ইলেকট্রনিক্স মিডিয়া, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া, তরিকুল ইলেকট্রনিক হবে, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ফলোভাবে প্রচার করে যে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করছে। জি, সেটা তো আপনার এই রেফারেন্স দিয়েছি, আমি ব্যক্তিদের রেফারেন্স দিয়েছি। তো আপনি যেটা বলছেন মিডিয়াতে, অবশ্যই সব মিডিয়াতে আসছে এটা। এমডি হাসান, সংগ্রামী সালাম, থ্যাংক ইউ। জিয়া রহমান 27 মার্চ বিকেলবেলা স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, সরকার মিজান ডিসেম্বরে ফিরছেন বলে যে ঘোষণা দেন, শেখের বেরিয়ে এই কথা ঠিক থাকবে বলে আপনি কি মনে করেন? 10:30টার সময় আপনাদেরকে এই নিয়ে একটু ডিটেল বলবো, 10:30টায় আমি আবার লাইভে আসবো। তারপরে আশিক লিপন, শেখ সাইফুল ভাই, শেখ হাসিনা কি বলেছে এই ব্যাপারে কিছু বলছি 10:30টার দিকে, আমি একটু হয়নি। এই বিষয়ে স্থায়ী কোনো সমাধান আসবে না, বারবার মীমাংসিত বিষয়ের উপর আমরা হস্তক্ষেপ করি। ওকে, বিএনপি মানে মিথ্যা ও ইতিহাস। আরবি ভাই, আপনার নামটা না বললে আর কিছু করতে পারছি না। মিথ্যাবান ইতিহাস বিকৃতি। আচ্ছা, সর্বাণী মুখোপাধ্যায়, বাংলাদেশি বাঙালিরা ইতিহাস পড়েও না, 10টা বই পড়ে আসল কথাটা জানার চেষ্টাও করে না, সারাক্ষণ গুজব নিয়ে পড়ে থাকে আর সেই নিয়েই ঘোট পাকায়। আচ্ছা ভাই, বাঙালিরা না, এটা আমাদের বুদ্ধিজীবীরা সবচেয়ে, আমাদের সাধারণ বাঙালিরা কিন্তু এটা না, বুদ্ধিজীবীরা এই অপকর্মটা করে, এবং সাথে আমাদের রাজনীতিবিদরা।
মিথ্যাচারে ঢাকা সত্য উন্মোচন, শাহনাজ পারভিন এলিস এলিস ও শাহনাজ, হ্যাঁ থ্যাংক ইউ। কোনো তথ্য পেলে সেটা 10টা অথেন্টিক সোর্স থেকে ভেরিফাই করার মতো শিক্ষা বুদ্ধি বেশিরভাগ বাংলাদেশের মানুষের বেশি আছে কি? বেশিরভাগ সাধারণ মানুষের বকা দিয়ে না সর্বাণী, এগুলো সব বুদ্ধি বিচে আমাদের মধ্যে, আমার মতো যারা একটু বুদ্ধি আছে, লেখাপড়া করছে, এদের শয়তানি পুরোটা। এই 1% বা 2% লোকের শয়তানি, বাকিরা কিন্তু এর মধ্যে নাই। তর্কের মধ্যে পড়ে বললাম না, বাচ্চাগুলোর মাথার মধ্যে এখন যদি আপনি ঢুকায় দেন কোনো কিছু, ঠিক কারা দিচ্ছে? আমরাই তো দিচ্ছি। রাকিব হাসান ভাবলো দলীয় কাজে গিয়ে ব্রাশ ফায়ারে মারা গেলেন জিয়া, তাকে কেন শহীদ বলা হয়? যাই হোক, সেটা নিয়ে আমার সাইদা ইয়াসমিন, বিএনপি হচ্ছে কাজের বেলায় কাজী, কাজ ফুরাইলে পাজি। চালনা রফি যাই বলুক তাতে কি, মাহমুদুর 23 বছর সংগ্রাম ও সর্বোচ্চ আত্মত্যাগী প্রমাণ করে তার স্থান কি, এবং কেউ একজন এসে ঘোষণা করলে আর যাই হোক স্বাধীন। আচ্ছা ঠিক, এটা রাজনৈতিক কথা, কিন্তু আমি জাস্ট তথ্যভিত্তিক এটা বললাম আর কি ভাই। রাকিব হাসান বাবলু, বানবি রাজনীতি, তারপরে সর্বাণী আজকে অনেকগুলি ইন্টারন্যাশনাল ডকুমেন্টস আছে বাংলা স্বাধীনতার জনকে আর ঘোষককে, অদ্ভুত জাতি একটা। তারপরে অবশ্যই এরকম অকৃত ভাই আর বকাবকি করেন না। গ্রেট ওয়েল জওহরলাল বাংলাদেশের প্রথম স্বৈরশাসক, আচ্ছা ঠিক আছে, সেটা হতে পারে। মিথ্যা খায় বেশি দেশের মানুষ, আমি নিজে কর্ণে আমার রাকিব আজাদ, একটা পুরো লেখা আসে নাই ভাই। আনোয়ার হোসেন, বিএনপি আগাগোড়া মিথ্যার উপর রাজনীতি করে, বাঙ্গুর এটা বুঝতে চায় না। বাঙ্গু একটা কথা হলো, বাঙ্গু বলেন না আমাদেরকে, বাঙ্গু বলে হলো পিনাকি ভট্টাচার্য। আপনারা ওর কথা শুনে আমাদেরকে বকাবকি করেন না ভাই। হ্যাঁ, এদেশের মধ্যে তারপরে ডিড ইউ হ্যাভ এনি লিগ্যাল অথরিটি টু প্রক্লেমেশন কে এম হক? লিগ্যাল অথরিটির ব্যাপার না, তাকে দিয়ে করানো হয়েছে। বড় ভাই আমাদের বীজের দোষ আছে। ইকবাল হোসেন, আপনার এই প্রোগ্রামটা কয়েক হাজার শেয়ার হচ্ছে। মাই গড, বলেন কি কয়েক হাজার শেয়ার, থ্যাংক ইউ। মিথ্যা, ইকবাল হোসেন, মিথ্যার ভুলের উপরই তো বিএনপির ভিত্তি আপন হয়েছে। আপনি হাজার বললে এরা এটা গ্রহণ করবে না, কারণ বিএনপি মূর্খ আর অজ্ঞের সংখ্যা বেশি। কেএমএসডি বাংলাদেশের বিরোধীদের খপ্পরে আটকে আছে, বাংলাদেশ বিরোধীদের পক্ষে আটকে আছে। সত্য বিজয়ী হোক, জয় বাংলা। জেসমিন হোসেন, অলোক তালুকদার, আমাদের জীবদ্দশায় টাইম ট্রাভেলের সুযোগ আসলে আমি 71 জিয়ার 9 মাস টাইম ট্রাভেলের সুযোগ আসলে কি করবেন? আপনার জিয়ার 9 মাস কোথায় গেল? বুঝলে আপনারটা, আপনার 9 মাস 72 থেকে 75 সব কর্ম দেখতে চাইবো, লাইভ ডকুমেন্টারি তৈরি করে নিয়ে আসবো। হ্যাঁ, হ্যাপি ড্রিম। ওকে, 7 মার্চে ভাষণ শোনা যায়, স্বাধীনতার ঘোষণা এসছে কখন? ঠিক বাচ্চাদের কাছে পাঠ্য শিক্ষা হলো শেষ কথা। জি সর্বনিধি, থ্যাংকস ফর নাইস ডিসকাশন। রাহিদুল, আনোয়ার হোসেন, সাইফুল ভাই জি একবার অপদত্ত রোপণ করেছিল, এখন আবার তার